সুযোগ যখন দরজায় করা নাড়ে, ইসলামী আন্দোলন তখন কেউ ঘুমায়। 4 জুন 2026 তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকায় এলেন। দীর্ঘ 6 বছর পর কোন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। নতুন সরকার আসার পর এত বড় কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। কূটনৈতিক মহলে তাই স্বাভাবিকভাবেই ব্যাপক আলোড়ন। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করলো? কিছুই না। হাকান ফিদানের সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজনতাই যেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অনুভব করেনি। অথচ নিজেদেরকে বাংলাদেশের প্রথম সারির একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে বিবেচনা করে। হাকান ফিদান শুধু একজন পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি টানা 13 বছর তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT এর প্রধান ছিলেন। সিরিয়া যুদ্ধ, রোহিঙ্গা ইস্যু, মুসলিম বিশ্বের ভূ রাজনীতি, এসব কিছুতে তার প্রভাব অপরিসীম। এরদোয়ান নিজেই তাকে বলেছিলেন যে সে আমার গোপন রক্ষক, তুরস্ক প্রধানমন্ত্রীর গোপন রক্ষক। বিশ্লেষকরা তাকে এরদোয়ান পরবর্তী তুরস্কের সম্ভাব্য নেতা হিসেবে দেখেন। এমন একজন মানুষ ঢাকায় এলেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন। এনসিপির মতো নবীন দলও তার সাথে সাক্ষাতের সুযোগ নিল। আর যে দল রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার, মুসলিম বিশ্বের ঐক্যের কথা বলে, নিজেদের রাষ্ট্র পরিচালনার যোগ্য দাবি করে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বা নায়েবে আমির একটি সৌজন্য সাক্ষাতের উদ্যোগও নিলেন না। অথচ এই দলই এনসিপি তৃতীয় সারির এক নেতার সাথে বৈঠকে গর্বের সাথে সারা দেশে প্রচার করে। অগ্রাধিকারটা কোথায় সেটা বোঝা যাচ্ছে। রাজনীতির সুযোগ একবারই আসে। একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারত আন্তর্জাতিক অঙ্কনে একটি পরিচিতি, একটি সম্পর্কের সূচনা, একটি বার্তা। শুধু দেশের ভিতরে জনসভা করলে রাষ্ট্র চলে না। বিদেশি শক্তিগুলোর সাথে আস্থার সেতু না গড়লে ক্ষমতায় গেলেও টেকা যায় না। এই সত্যটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ জানে, বুঝে? সুযোগ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো পরের সুযোগও কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এভাবে হাতছাড়া করবে? এভাবে কি ঘুমে থাকবে? আর এভাবে ঘুমে থাকতে গেলে দেখা যায় ইসলামী আন্দোলনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন নিয়ে কথা বলি না, কারণ জামাতের বট বাহিনীর চেয়ে চরমোনার মূর্খ মুরিদরা আরো মারাত্মক। আমি এই জন্য ওদেরকে নিয়ে সাধারণত কথা বলতে চাই না। তবে একটা কথা বলি, চরমোনা হুজুরের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা এদের খুবই কম, মানুষের ম্যান্ডেট বুঝে না। চরমোনা প্রথমে জামাতের সাথে ঐক্য করেছে, যে নির্বাচনী সমঝোতা ঐক্য। এই ঐক্যের সাথে কিন্তু মামুনুল হক প্রথমে আসছিল না। মামুনুল হককে চরমোনা হিসাবে আনলেন। আনার পরে চরমোনা যে ভুলটা করলো, সেই ভুলটা হলো উনি হঠাৎ করে চরমোনার সাথে কি বলছি জামাতের সাথে পরিবর্তন হলো না, তিনি চরমোনাকে নিয়ে জামাত ত্যাগ করি। কিন্তু এই ত্যাগ কাদের পরামর্শ করলেন? যারা পরামর্শ দিয়েছে তারা চরমোনাকে অনেক পিছনে নিয়ে গেছে, অনেক দুর্বল করে দিয়েছে। কারণ আমি আমার চোখের সামনে দেখেছি, চরমোনা হুজুর যখন জামাতকে ত্যাগ করে চলে গেলেন, চরমোনার খাস মুরিদান পর্যন্ত চরমোনাকে ভোট দেয় নাই, জামাতকে ভোট দিয়েছে। এবং আমাকে বলেছে হুজুর ভুল করলে কি আমরা ভুল করবো না, হুজুর এটা যাওয়াটা ঠিক হয় নাই। এবং জামাত যে এই সুযোগটা কাজে নিয়েছে, দেখো আমাদেরকে তোমরা খারাপ বলো, আমাদেরকে মুনাফিক বলো, দেখো তোমাদের হুজুর করলো কি। এখন ইসলাম ক্ষমতা আসার কথা, সেখানে তোমাদের হুজুরের কারণে আমরা পিছনে পড়ে গেলাম, এখন ভোট কারে দেবা? এই কথাটা কিন্তু খুব সুন্দর ভাবে চরমোনার মূর্খ মুরিদদের ঢোকাতে পারছিল জামাত, যার কারণে জামাতই চরমোনার ভোট পেয়েছে। জামাত কিন্তু বিজয় লাভ করেছে চরমোনার ভোটে, শুধুমাত্র চরমোনা হুজুর জামাতের সাথে থেকে চলে গেছে। উনি চলে যাওয়াতে চরমোনার ভোট উনি নিয়ে যেতে পারেনি। চরমোনার ভোট কিন্তু জামাত ধরে রেখেছে, তারা টোপটা কাজে লাগিয়েছে। এবং জামাতও চাই নাই যে চরমোনা আমার সাথে থাকুক, কারণ জামাত জানে চরমোনাকে ব্যবহার করব, ভোটগুলো নিয়ে চরমোনাকে লাথি দিয়ে ফেলবে। এটাই করেছে জামাত, এবং এই ব্যাপারে 100তে 100 কাজ হয়েছে। মামুনুল হক গেল না কেন?
চরমনার হুজুর যেটা বুঝতে পারেন নাই, মামুনুল হক সেটা বুঝতে পেরেছে। মামুনুল হক দেখলেন, আমি যদি যাই, আমি যদি জামাতের সাথে থাকি, বর্তমান যে জামাতের জোয়ার উঠছে, এবং সে সাথে চরমনা চলে যাওয়ার পরে ওনার কানে গেছে যে চরমনার অনেক মুরিদান, মানে বিশেষ করে তৃণমূল পর্যায়ের মুরিদ যারা, মানে মাঠ পর্যায়ের মুরিদ যারা ভোটার, এরা হচ্ছে চরম ক্ষিপ্ত। আবার মামুনুল হক বেরিয়ে গেলে তাহলে জামাত হয়ে যেত একেবারে দুধে ধোয়া তুলসী পাতা বাংলাদেশে। মামুনুল হক চিন্তা করলেন, দাঁত কামড়িয়ে হলেও জামাতের সাথে থাকি, কিছুটা লাভবান হবে। তবে জামাতের একটা গুণ আছে, ওরা যদি বলে যে আমি আপনার পিছনে থাকবো, ওরা কিন্তু থাকবে। সেটা থেকেছে, মামুনুল হকের পিছনে থেকেছে। তারপরেও কিছু চিতারি বাটপারি করেছে আর কি, তাও থেকেছে। তো মামুনুল হককে 3 জন এমপি পাশ করেছেন মামুনুল হকের দল থেকে। মামুনুল হকের এটা কিন্তু বিশাল বড় পাওয়া। আপনারা চিন্তা করেছেন যে মামুনুল হকের কিন্তু বাংলাদেশে প্রথম কেবল দল গঠন করলো, দল গঠন করে নির্বাচন অংশ নিয়েই 3টা আসন পাওয়া, এটা কিন্তু চারটিখানের বিষয় না। জামাত মাত্র 3টা আসন পাইছে প্রথমে। তো জামাত কত পুরাতন দল, মাত্র 3টা আসন পেয়েছে প্রথমে, তারপরে 9টা, তারপর 13টা, এরপরে এবার পাইছে 70টা। কিন্তু সে জায়গায় মামুনুল হকের পাওয়াটা কিন্তু অনেক বড় ভাই, অনেক 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 পাওয়া। এবং মামুনুল হক অনেক লেগেছে। মামুনুল হক নিজে পাশ করেছেন, তাকে জোর করে ফেল করিয়ে দেওয়া হয়েছে, কারণ জামাতের আমির তো পাশ করে নাই। কেন মামুনুল হককে ফেল করে দিল? কারণ জামাতের আমির পাশ করে নাই। এখন যদি মামুনুল হক পাশ করে যায়, তাহলে নায়েব মানে বিরোধী দলের নেতা মামুনুল হক হবে, এটা মানে কমন কথা। কারণ মামুনুল হকের চেয়ে যোগ্য জামাতের মধ্যে তো আর কোনো লোক নেই। ডক্টর শফিকুর রহমান সাহেব ছাড়া আর তো কেউ লোক নেই। তাহলে বিরোধী দল নেতা কে হবে? অন্য কাউকে তো মেনে নেবে না, কিন্তু মামুনুল হক হলে সবাই মেনে নিত। এই জন্যই ডক্টর শফিকুর রহমান বিএনপির সাথে সমঝোতা করলেন যে ঠিক আছে, ঢাকা 13 আসন আমরা ছেড়ে দিলাম, বিনিময়ে আমি ডক্টর শফিককে জিতিয়ে দাও। সেভাবেই কিন্তু জিতেছে। তো দেখ, মামুনুল হক কিন্তু দলগত ভাবে একটা মজবুতি হয়ে যাচ্ছে, এবং এই 5 বছর সে আরো এগিয়ে যাবে। আগামীতে প্রত্যেকটা বাংলাদেশের রাজনৈতিক দলই তাকে সাথে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে, হুমড়ি খেয়ে। যেটা চরমনা হুজুর এতদিন রাজনীতি করেও মামুনুল হকের কাছে হেরে গেলেন, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বিষয়। তাহলে মামুনুল হকের কাছে মূলত চরমনা জামাত এবং মামুনুল হকের কাছে হেরে গেছে, উনি জিতেন নাই। যত চাপার জোরে বলছে আমরা জিতে গেছি, চরমনার রাজনৈতিক দূরদর্শিতা হলো খুবই কম, খুবই কম। সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করেন, অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ।